তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সংবিধান। আজকে পলিটিক্যাল সায়েন্সের সংবিধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। সংবিধান খুব একটা ভাইটাল পয়েন্ট এবং খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে সংবিধান। এই যে সংবিধানটা এই সংবিধানটা শুধুমাত্র তোমাদের যে ক্লাস 11-এ পড়ে শেষ এরকম কিছু নয়। তোমরা যখন কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে, সেখানে ওই সংবিধান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন হয়। তো সেই সব কিছুকে মাথায় রেখে আজকে আমরা সংবিধানটা একটা সম্পূর্ণ আলোচনা করতে যাচ্ছি, এবং সেই আলোচনার ভিত্তিতে তোমরা খাতায় নোট করতে থাকবে, এবং এখান থেকে কী ধরনের কোশ্চেন হতে পারে বা কেমন কী কোশ্চেন হতে পারে সেটাও শেষমেশ আলোচনা করে দেওয়া হবে। তো প্রথমে দেখো, সংবিধানটা হচ্ছে কী আমাকে জানতে হবে, বা সংবিধানে আমি দেখো লিখে রেখেছি যে সংবিধানটা কী বা সংবিধানের সংজ্ঞা কী হতে হবে। ফার্স্ট আমাকে দেখতে হবে সংবিধানের সংজ্ঞা। সংবিধানের সংজ্ঞা হচ্ছে সংবিধান হচ্ছে সংবিধানের সংজ্ঞা বা ডেফিনেশনটা হচ্ছে এরকমটা হয় যে কোনো একটা দেশ বা কোনো একটা রাষ্ট্র পরিচালনার জন্য সেই রাষ্ট্রের যাবতীয় নিয়মকানুন বিধিবিধান বিচার ব্যবস্থা প্রভৃতি একটা দলিল বা একটা লিপিবদ্ধ আকারে রয়েছে। দলিল আকারে রয়েছে, সেটাকে আমরা বলতে পারবো সংবিধান। যদি বলি কোনো একটা সংবিধান এক্সাম্পল, যদি কোনো বাস্তব উদাহরণ হিসাবে যদি আমরা তুলে ধরি, তো কী হতে পারে? ধরো একটা মেশিন চলে কিসের সাহায্যে? নির্দিষ্ট তার যে ভেতরে ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনের সাহায্যে একটা মেশিন চলছে। ঠিক তেমনই আমাদের ভারতবর্ষের সংবিধানটা বা অন্যান্য দেশের যে সকল সংবিধান রয়েছে, সেই সংবিধানটাও চলছে কোনো একটা নির্দিষ্ট সেই দেশটা চলছে সেই সংবিধান অনুযায়ী। আর সেই মেশিনটা হচ্ছে সেই দেশটা, আর সেই ইঞ্জিনটা হচ্ছে সেই সংবিধানটা। তো এটা হচ্ছে আমাদের সংবিধানের যে সংজ্ঞা, সেটা হতে পারে যে কোনো একটা দেশ বা কোনো একটা রাষ্ট্র পরিচালনার জন্য সেই রাষ্ট্রের যাবতীয় নিয়মকানুন বিধিবিধান একটা নির্দিষ্ট আকারে লিপিবদ্ধ গচ্ছিত রয়েছে, তখন তাকে আমরা সংবিধান বলতে পারি। এবার নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভাগ। এই সংবিধানের ভাগ, সংবিধান যদি আমরা বলি যে কী রূপে রয়েছে, সেই হিসাবে যদি দেখি, তো এখানে দুটো ভাগ হয়, একটা হচ্ছে লিখিত, একটা হচ্ছে অলিখিত। লিখিত সংবিধানের সংজ্ঞা বা ডেফিনেশন কী হতে পারে? লিখিত সংবিধানের সংজ্ঞা বা ডেফিনেশন এটা হতে পারে যে লিখিত সংবিধান মানেই কোনো একটা দেশের যে লিখিত লিপিবদ্ধ থাকবে এরকম কিছু, আর অলিখিত মানে যে লেখা থাকবে না বা লিপিবদ্ধ থাকবে না এরকম কিছু নয়। দুটো দেশেরই নির্দিষ্ট করে লিপিবদ্ধ রয়েছে এবং দুটো দেশেরই দলিল রয়েছে, কিন্তু জাস্ট পার্থক্য হচ্ছে যে দেশের সংবিধান লিখিত, সেই দেশে যদি আমরা বলি যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ভারত, এদের হচ্ছে লিখিত সংবিধান। এবার লিখিত সংবিধানের সংজ্ঞা কী হতে পারে? যে কোনো একটা দেশ তার শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলি অধিকাংশ বা সবগুলি একটি দলিল আকারে লিপিবদ্ধ রয়েছে বা থাকে, তাকে আমরা লিখিত সংবিধান বলি। কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস যেটা জানতে হবে, সেটা হচ্ছে সেই সংবিধানটা একটা নির্দিষ্ট ডেট রয়েছে, একটা নির্দিষ্ট সভা বা সমিতির দ্বারা সেই নির্দিষ্ট সংবিধানটা রচনা হয়েছে। কিন্তু এটাই হচ্ছে, সেটা রচনা হয়েছে এবং যে দেশে সংবিধানটা লিপিবদ্ধ আকারে দলিল রয়েছে, কিন্তু নির্দিষ্ট কোনো ডেট বা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা বা কোনো কমিটির মাধ্যমে সেটা লিপিবদ্ধ হয়নি, সেটা হচ্ছে অলিখিত সংবিধান। আর লিখিত সংবিধান হচ্ছে কোনো একটা দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলিকে অধিকাংশ বা সবগুলি একটা দলিল আকারে লিপিবদ্ধ করা রয়েছে। আবার তার সাথে সাথে এটা যুক্ত করতে হবে আমাকে যে সেই দেশের সংবিধানটা রচনা করতে গিয়ে একটা নির্দিষ্ট সভা, একটা সমিতি, একটা নির্দিষ্ট ফিক্সড ডেট রয়েছে। এটা হচ্ছে আমাদের লিখিত সংবিধান। যেমন উদাহরণ হিসাবে যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ভারত, এদের হচ্ছে লিখিত সংবিধান। দেন অলিখিত সংবিধান কি? অলিখিত সংবিধান যদি আমরা বলি, তো অলিখিত সংবিধান হবে যে দেশের, সেই দেশের নির্দিষ্ট নিয়মকানুন, শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি সবই লিপিবদ্ধ রয়েছে এবং আচরণ, ব্যবহার, রীতিনীতি সবই রয়েছে, কিন্তু সেখানে নির্দিষ্ট কোনো ফিক্সড ডেট নেই, নির্দিষ্ট কোনো সভা সমিতির দ্বারা সেটা তৈরি করা হয়নি। সেটা সেই দেশের বা সেই দেশের জনগণের উন্নতি সেটা একটা একটা করে কোনো ধারা সেখানে যুক্ত হয়েছে এবং কোনোটা যদি অসুবিধা হয় সেটাকে বাদ দেওয়া হয়েছে। যেমন স্পেন, সৌদি আরব, ব্রিটেন, নিউজিল্যান্ড। ব্রিটেনের সংবিধান তুমি যদি সার্চ করো গুগলে, তুমি কোনোদিনই পাবে না যে ব্রিটেনের সংবিধানে একটা নির্দিষ্ট ফিক্সড ডেট রয়েছে। কিন্তু ভারতের সংবিধান তুমি সার্চ করো, দেখো ঠিক একটা ফিক্সড ডেট দেখতে পাবে। দুটো ডেট দেখতে পাবে, একটা হচ্ছে গৃহীত আর একটা হচ্ছে কার্যকর। গৃহীত হয়, ভারতের সংবিধান গৃহীত হয় কবে? ভারতের সংবিধান গৃহীত হয় না তো, যদি আমরা দেখি ভারতের সংবিধান গৃহীত যদি দেখি, তো 1949 সালের 26শে নভেম্বর হচ্ছে গৃহীত হচ্ছে। আর যদি কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। এবার আসছি
এর কি অবস্থাতে রয়েছে সেই হিসাবে যদি দেখি, এখানেও দুটো ভাগ হয়। একটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান, একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। এর সুপরিবর্তনীয় সংবিধান কি, দুষ্পরিবর্তনীয় সংবিধান কি? সুপরিবর্তনীয় সংবিধানটা হলো যে দেশের সংবিধানটা খুব সহজেই আমরা যখন আইনসভা সংখ্যাগরিষ্ঠ ভোটে সংবিধান সংশোধন করতে সক্ষম। অর্থাৎ সুপরিবর্তনীয় মানে যে দেশের সংবিধানটা সংখ্যাগরিষ্ঠ ভোটাভুটির মাধ্যমে খুব সহজেই পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। যেমন উদাহরণ বা এক্সাম্পল যদি বলি আমরা, ব্রিটেন, নিউজিল্যান্ড, এদের হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। আর যদি বলি দুষ্পরিবর্তনীয় সংবিধানের ডেফিনেশন কি, বলছে এটা সাধারণ আইন প্রণয়ন পদ্ধতি অনুসরণ করে যে সংবিধানকে পরিবর্তন বা সংশোধন করা সম্ভব নয়। মানে সাধারণ আইন প্রণয়ন করে, অর্থাৎ সেই সংবিধানটাকে দুষ্পরিবর্তনীয় সংবিধানকে কোনো আর্টিকেলকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে নির্দিষ্ট নিয়ম কানুন লাগবে একটা, সাধারণভাবে সেটা পরিবর্তন করা সম্ভব নয়। তো সেটাই হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র। আর যদি বলি ভারতের সংবিধান কি, ভারতের সংবিধান হচ্ছে আধা দুষ্পরিবর্তনীয় এবং সুপরিবর্তনীয় সংবিধান। মানে কিছু কিছু আর্টিকেল আছে যেগুলো আমরা পরিবর্তন করতে পারবো বা জনগণের সুবিধার্থে সেগুলোকে অ্যাড করতে পারবো এবং সেগুলোকে বাতিল করতে পারবো। এবার আসি এই সংবিধানের পটভূমি। এই সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠন হয়। কবে গঠন হয়? 1946 সালের 8ই ডিসেম্বর। 1946 সালে 8ই ডিসেম্বর ভারতবর্ষে গণপরিষদ গঠন হয়। এই গণপরিষদ যখন ভারতবর্ষে গণপরিষদ যখন গঠন হচ্ছে, এই গণপরিষদ গঠনের উপর ভিত্তি করেই ভারতের সংবিধানটা রচনা হয় বা রচনার ভিত্তি স্থাপন হয়। অর্থাৎ 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান রচনার জন্য একটা কমিটি আসে ব্রিটিশ পার্লামেন্ট থেকে একটি দল পাঠানো হয়, যে দলে 3জন সদস্য ছিলেন, স্যার প্যাথিক লরেন্স, স্টাফার্ড ক্রিপস, আর একজন ছিলেন আলেকজান্ডার ডাফ। স্যার প্যাথিক লরেন্স ছিলেন এখানকার চেয়ারম্যান। অর্থাৎ 1946 সালে গণপরিষদ গঠনের জন্য একটা সভা আসলো। এবার সেই সভাটার দ্বারাই ভারতবর্ষের যে গণপরিষদ সেটা গঠনের প্রস্তুতি শুরু হয়। এই গণপরিষদ গঠনের যখন 8ই ডিসেম্বর যখন ক্যাবিনেট মিশন আসছেন, সেই সময় একজনকে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়। প্রথম যিনি সভাপতি ছিলেন তিনি ছিলেন অস্থায়ী সভাপতি। সেই অস্থায়ী সভাপতির নামটা খুব ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। আচ্ছা, এই সচ্চিদানন্দ সিনহাকেই কেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি নির্বাচন করা হলো? আরও তো অনেকে ছিল, তাদেরকে করতে পারতো। কারণ তিনি ছিলেন, যে সকল সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে, তাদের মধ্যে সবচাইতে বয়োজ্যেষ্ঠ ছিলেন, অর্থাৎ তার বয়সটা সবচাইতে বেশি ছিল। সেই জন্য তাকে সেই সভার অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচন করা হয়। তারপরে এই গণপরিষদে তারপরে স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচন করা হয় 11ই ডিসেম্বর 1946 সালে 11ই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। এই ডক্টর রাজেন্দ্র প্রসাদই ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি। তো ভারতবর্ষের সংবিধানে মোট যে অধিবেশন বসেছিল, সে অধিবেশন ছিল 11টি অধিবেশন বসেছিল। সর্বশেষ অধিবেশন যেটি হয় সেটি হচ্ছে 1950 সালে 24শে জানুয়ারি। এই 24শে জানুয়ারি শুধুমাত্র সাইন হয়েছিল এবং তারপরেই 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। এবারে ভারতের সংবিধান রচনার আগে একটা কমিটি গঠন করা হয়, যে কমিটিকে বলি আমরা ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি। এই ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি 1947 সালের 13ই আগস্ট গঠন করা হয়। আর এই সংবিধান রচনার সম্পূর্ণ দায়িত্বটা দেওয়া হয় এই ড্রাফটিং কমিটির উপর। এবার ড্রাফটিং কমিটি কি? এই ড্রাফটিং কমিটির উপর সম্পূর্ণভাবে এই দায়িত্বটা দেওয়া হয়। ড্রাফটিং কমিটি হচ্ছে, দেখো, কোনো একটা আমরা বাড়ি তৈরি করতে গেলে সেই বাড়িটার প্রথমত আমাদের দরকার ভিতটাকে মজবুত করা। ঠিক তেমনই সংবিধান রচনার আগে সংবিধানের ভিতটাকে মজবুত করার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল। সেই ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে আমরা ভারতের সংবিধানের জনক বলে জানি। এই ভারতের সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকর সহ আরও 6জন ব্যক্তি মিলে ভারতবর্ষের সংবিধানের জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়। ভারতবর্ষের সংবিধান রচনা করতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, প্রায় 3 বছর। তো এই ছিল আমাদের ভারতবর্ষের সংবিধানের সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমরা আলোচনাটা আরও বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব এবং এখান থেকে কীরকম কোশ্চিন কী হতে পারে সেগুলোকেও আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, কারণ সর্বপ্রথম যাতে তোমার কাছে নোটিফিকেশনটা চাই। তো ভারতের সংবিধানটা একটু পড়বে, দেখবে, খুব ভালোভাবে বুঝতে পারবে। আর অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।